হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নতুন আরেকটি লেকচার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমাদের আজকের লেকচার নাম্বার 18, অধ্যায় 2। এই লেকচারটির মাধ্যমে আমরা দ্বিতীয় অধ্যায় আজকে শেষ করে ফেলব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে টপিকসটি নিয়ে আমরা আলোচনা করব, এই টপিকসটি হচ্ছে সংগঠনের শ্রেণীবিভাগ, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ অর্গানাইজেশন। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা হোয়াইট বোর্ডের দিকে তাকালে বুঝতে পারবে যে আমি চিত্রের মাধ্যমে সংগঠনের যে প্রকারভেদ বা শ্রেণীবিভাগগুলো আছে সেগুলো আলোচনা করেছি এবং তোমাদের সেই প্রকারভেদগুলো আমি সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর দেখো যে সংগঠনের শ্রেণীবিভাগগুলোকে আমরা মূলত 7টি ভাগে ভাগ করেছি। 1 নম্বর এক মালিকানা সংগঠন, 2 নম্বর অংশীদারি সংগঠন, 3 নম্বর যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠন, 4 নম্বর সমবায় সমিতি, 5 নম্বর ব্যবসায়ী জোট, 6 নম্বর যৌথ উদ্যোগ, 7 নম্বর রাষ্ট্রীয় সংগঠন। ভালোভাবে খেয়াল করো যে মালিকানার ভিত্তিতে সংগঠন, অর্থাৎ এই জিনিসটা সবগুলো হচ্ছে কি মালিকানার ভিত্তিতে সংগঠন, তাই তো? মালিকানার ভিত্তিতে সংগঠনের প্রকারভেদকে মূলত 7টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার এক মালিকানা সংগঠন, 2 নাম্বার অংশীদারি ব্যবসায়ী সংগঠন, 3 নাম্বার যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠন, 4 নাম্বার সমবায় সমিতি, 5 নাম্বার ব্যবসায়ী জোট, 6 নাম্বার যৌথ উদ্যোগ, 7 নাম্বার রাষ্ট্রীয় সংগঠন। আমরা এই প্রত্যেকটি সংগঠনের যে বৈশিষ্ট্যগুলো আছে বা ডেফিনেশনগুলো আছে এগুলো আমরা একটু সংক্ষেপে আজ আলোচনা করব। দেখো, আমরা প্রথমে আলোচনা করব এক মালিকানা সংগঠন। তোমরা এক মালিকানা সংগঠন সম্পর্কে তোমাদের হয়তো ইতিপূর্বে ধারণা আছে, তারপরেও আমি তোমাদের একটু রিমাইন্ডার দিতে চাই যে এক মালিকানা সংগঠন অর্থাৎ নাম শুনে তোমরা বুঝতে পারতেছ যে সংগঠনের মালিক একজন, যার মূলধন একজনই বিনিয়োগ করে থাকে এবং যার লাভ লোকসান, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ, পরিচালনা, গঠন সব কিছুই একজন ব্যক্তির উপর ন্যস্ত থাকে। এই ধরনের সংগঠনকে আমরা কি বলি? এক মালিকানা সংগঠন বলি। দেখো, যে ব্যবসায়ী সংগঠনের মালিক একজন তাকে এক মালিকানা সংগঠন বলে। এ ধরনের সংগঠনের মূল বৈশিষ্ট্য হলো সব দায়িত্ব কর্তব্য মালিক একজনের কর্তব্য মালিক এককভাবে পালন করে থাকে। এ ধরনের সংগঠনে বিশেষ কিছু সুবিধা রয়েছে, যেমন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, নমনীয়তা, সহজ গঠন, গোপনীয়তা রক্ষা প্রভৃতি। তাহলে আমরা কি দেখলাম যে এক মালিকানা সংগঠনে বিশেষ কিছু সুবিধা রয়েছে। এখানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, সহজে গঠন ও পরিচালনা করা যায়, গোপনীয়তা রক্ষা করা যায়। তুমি এখানে যেহেতু মালিক একক, যে কোনো সিদ্ধান্ত তুমি দ্রুত নিতে পারবে। যেহেতু মালিক একক, যে কোনো গোপনীয়তার ক্ষেত্রে ব্যবসায় অনেক গোপনীয় বিষয় থাকে, সেগুলো তুমি নিজের ভিতরে তোমার নিজে এটাকে তুমি কি করতে পারবে? গোপন করে রাখতে পারবে। এই বিষয়গুলোর জন্য এক মালিকানা সংগঠনের গুরুত্ব বা সুবিধা বা জনপ্রিয়তা অন্যান্য ব্যবসা সংগঠনের থেকে অনেক বেশি। আচ্ছা, 2 নম্বর আসো অংশীদারি ব্যবসায় সংগঠন। আচ্ছা, 2 বা ততোধিক ব্যক্তি যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে ব্যবসায়ী সংগঠন গড়ে তোলে তখন তাকে অংশীদারি ব্যবসা সংগঠন বলে। বাংলাদেশে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী পরিচালিত। সাধারণ অংশীদারি ক্ষেত্রে সর্বনিম্ন সদস্যের সংখ্যা 2 জন, সর্বোচ্চ 20 জন, এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসায়িক ক্ষেত্রে সর্বনিম্ন সদস্যের সংখ্যা 2 জন, সর্বোচ্চ 10 জন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তোমরা যে অংশীদারি ব্যবসা সংগঠনের মূল ভিত্তি কি? চুক্তি। 2 বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে তারা চুক্তির যে বিষয়বস্তু আছে সেই অনুপাতে তারা কি করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। এবং বাংলাদেশের অংশীদারি আইন 1932 সালের যে অংশীদারি আইন আছে সেই আইন অনুযায়ী চুক্তির যে বিষয়বস্তুগুলো সেইভাবে তোমার অংশীদারি ব্যবসায় গঠন বা পরিচালিত হবে। এখানে আরেকটি কথা বলেছে যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, অর্থাৎ সাধারণ যদি একটা অংশীদারি ব্যবসায় গঠন হয় সেক্ষেত্রে সর্বনিম্ন সদস্যের সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ থাকবে 20 জন। আর যদি কেউ ব্যাংকিং ব্যবসা করে, ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্যের সংখ্যা 2 জন, সর্বোচ্চ হচ্ছে 10 জন। তাহলে এই ইনফরমেশনগুলো তোমাদের নৈর্ব্যক্তিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় আসতে পারে যে বাংলাদেশের অংশীদারি আইন কত সালের আইন দ্বারা গঠিত, নিবন্ধিত, পরিচালিত। তাহলে কি বলবো তোমরা? 1932 সালের আইন দ্বারা পরিচালিত। পরীক্ষায় আসতে পারে যে সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্যের সংখ্যা কয়জন? 2 জন। আচ্ছা, ব্যাংকিং অংশীদারির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন। যদি বলে সর্বোচ্চ, ওই ক্ষেত্রে 20 জন, এখানে 10 জন। এতটুকু ইনফরমেশন তোমাদের মনে রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্ট্যান্ট যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তি ছাড়া কোনো ব্যবসা বা কোনো অংশীদারি বা পার্টনারশিপ বিজনেস হবে না। এই বিষয়টা এখানে তোমার সবচেয়ে বেশি কিওয়ার্ড বা ইম্পর্ট্যান্ট ইস্যু। এরপরে আসো যে যৌথ মূলধনী বা কোম্পানির সংগঠন।
আচ্ছা, যৌথ মূলধনী কোম্পানি 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও নিবন্ধিত ও পরিচালিত। এটি আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ব সম্পন্ন সংগঠন। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি বলছে, যেমন অংশীদারি ব্যবসা 1932 সালের আইন দ্বারা পরিচালিত। এটা হচ্ছে যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠন। কী হয়, 1994 সালের যে কোম্পানি আইন আছে সেটা সেই অনুযায়ী গঠিত, নিবন্ধিত ও পরিচালিত হয়ে থাকে। এবং এটি আইন দ্বারা সৃষ্ট একটি কৃত্রিম ব্যক্তি সত্তা এবং চিরন্ত অস্তিত্ব সম্পন্ন সংগঠন। হ্যাঁ, মানে এটা দীর্ঘদিন ধরে এটা টিকে থাকে। এরপরে আসো যে এরপরে বলছে যে যৌথ মূলধনী কোম্পানি সাধারণত দুই ধরনের আমরা জানি, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের কি সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ হচ্ছে 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানি যেটা সরকারের অধীনে থাকে সেটা হচ্ছে সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। আচ্ছা, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ বলতে কি বুঝি আমরা? এখানে আমরা বলবো যদি কোম্পানি 10,000 শেয়ার ইস্যু করে তাহলে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10,000, যদি 100 করে 100 হবে, যদি 1000 করে তাহলে 1000 হবে। এই জন্য এটাকে বলতে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে। সর্বোচ্চ যে কটা যে সংখ্যা শেয়ার থাকবে সেটাই হচ্ছে এর সর্বোচ্চ শেয়ার সংখ্যা, তাই তো? তাহলে যদি পরীক্ষা নৈবেদিক আসে যে কোম্পানি আইন কত সালের আইন দ্বারা নিবন্ধিত পরিচালিত, বলবা 1994 সালে। পরীক্ষা যদি আসে পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন সদস্য সংখ্যা কয়জন, কি বলবো আমরা? 7 জন। যদি পরীক্ষা আসে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি সর্বনিম্ন সদস্য সংখ্যা কয়জন, কি বলবা? 2 জন এবং সর্বোচ্চ 50 জন। এভাবেই তোমার যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি সংগঠনের সংজ্ঞা এবং এর ইনফরমেশনগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো। এরপর আসো 4 নাম্বার, সমবায় সমিতি। সমতার ভিত্তিতে একই শ্রেণীভুক্ত মানুষ সমবায় আইন অনুযায়ী যে ব্যবসায় গঠন করে তোলে তাকে সমবায় সমিতি বলে। বাংলাদেশের 2001 সালের সমবায় আইনের 2-20 ধারা অনুযায়ী সমবায় সমিতি পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। তাহলে আমরা কি জানলাম? যে সমতার ভিত্তিতে একে অন্যের সাথে কি হবে? সমতার ভিত্তিতে হবে, তাই তো? ইকুয়াল, সবার মধ্যে একটা একই মনা থাকবে এবং একই শ্রেণীভুক্ত, তাই তো? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন কৃষক, একজন শিক্ষক, এরকম শ্রেণীভুক্ত হলে হবে না। সবাইকে একটা শ্রেণীভুক্ত থাকতে হবে। অর্থাৎ শিক্ষকরা মিলে মনে করো একটা সমবায় সমিতি গঠন করলো, ডাক্তাররা মিলে একটা করলো, এরকম একই শ্রেণীভুক্ত পেশার যারা আছে তারা মিলে একটা কি করতে পারে? তারা সমবায় সমিতির যে আইন আছে বাংলাদেশে 2001 সালের 2-20 ধারা অনুযায়ী যে আইনটা আছে, এই আইনের মাধ্যমে এই ধারা অনুযায়ী যে সমবায় সমিতির যে নিয়ম করে তার মধ্যে দিয়ে একটা সমবায় সমিতি তারা গড়ে তুলতে পারে। এটা হচ্ছে সমবায় সমিতির মূল বিষয়। এরপর আসো যে ব্যবসায় জোট। আচ্ছা, পারস্পরিক ক্ষতিকর প্রতিযোগিতা পরিহার করে অধিক মুনাফা অর্জনের আশায় কতগুলো ব্যবসায় বা কোম্পানি নিজেদের মধ্যে জোটবদ্ধ হলে তাকে ব্যবসায় জোট বলে। এরূপ জোটের মূল উদ্দেশ্য হলো বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখা। ট্রাস্ট, কার্টেল, হোল্ডিং কোম্পানি এরূপ জোটের উদাহরণ। তাহলে আমরা কি জানলাম? যে পারস্পরিক ক্ষতিকর প্রতিযোগিতা পরিহার করার জন্য, ধরো যে ওষুধ ব্যবসা প্রতিষ্ঠান, একজন একটা দোকানে বিক্রি করতেছে না পায় 1 পাতা 10 টাকা, আর এক দোকানে 12 টাকা, আর এক দোকানে 15 টাকা, এক দোকানে 8 টাকা, এরকম করলে দেখা যাচ্ছে যে কাস্টমাররা যেমন বিভ্রান্তির মধ্যে পড়বে এবং এই ব্যবসা ক্ষেত্রে একটা অসম প্রতিযোগিতা সৃষ্টি হবে। হ্যাঁ, কে কার আগে বিক্রি করতে পারবে, এটা জিনিসটা বিশৃঙ্খলা দেখা দিবে। তো এই ধরনের প্রবলেমগুলো মিনিমাইজ করার জন্য, এগুলো সমস্যাগুলো মিনিমাইজ করার জন্য অনেক সময় তোমরা দেখো যে সিন্ডিকেট বিজনেস, হ্যাঁ, একটা কথা পেপার পত্রিকায় আসে যে চালের বাজারে সিন্ডিকেট করছে, পেঁয়াজের বাজারে সিন্ডিকেট করছে, এরকম জোটবদ্ধ হয়ে যে পেঁয়াজের যারা ব্যবসায়ী আছে তারা নিজেদের মধ্যে এই কি বলে প্রতিযোগিতা পরিহার করার জন্য, ক্ষতিকর প্রতিযোগিতা, হ্যাঁ, এরকম অসম প্রতিযোগিতা পরিহার করার জন্য তারা এক জোটবদ্ধ হয়ে তারা একটা চিন্তা ভাবনা করলো, একটা সিন্ডিকেট করলো যে না, আমরা সবাই একই দামে একই মূল্যে বিক্রি করব। এতে আবার কী হবে? কাস্টমার সব যে দোকানে যাক সেই দোকানেতে সেম মূল্যে প্রোডাক্টটা কিনতে পারবে। এতে তারা একচেটি আধিপত্য বিস্তার করতে পারবে বাজারে। হ্যাঁ, কাস্টমারের এখানে কোনো স্বাধীনতা থাকবে না, অর্থাৎ তারা তারা নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে চলে আসবে মার্কেটটা। এই ধরনের যখন তারা চিন্তাভাবনা করে তারা একটা ব্যবসায়িক এটা কী করে? একটা জোট সৃষ্টি করে। যেমন উল্লেখযোগ্য কয়েকটি জোটের নাম এখানে আছে, যে ট্রাস্ট, কার্টেল, হ্যাঁ, হোল্ডিং কোম্পানি এরূপ জোটের উদাহরণ। তাহলে নৈবেদিকে আসতে পারে যে ট্রাস্ট, কার্টেল এটি কোন ধরনের তোমার জোট? তাহলে কি বলবো? এটা হচ্ছে একটি ব্যবসায়ী জোট। বা এমনি পরীক্ষা আসতে পারে নিচের কোনটি ব্যবসায়ী জোট, এরকম নাম দিল, ট্রাস্ট বা কার্টেল বা হোল্ডিং কোম্পানি, তিনটা যে কোনো একটা নাম দিয়ে আরও 3টা অন্য নাম দিয়ে তোমাদের নৈবেদিকে আসবে। প্রায় পরীক্ষাতে এই কোশ্চেনটা নৈবেদিকে তোমাদের আসে। তাহলে আশা করি যে ব্যবসায়িক জোটটা কি সেটা তোমরা বুঝতে পারছো, যে পারস্পরিক ক্ষতিকর প্রতিযোগিতা পরিহার করে অধিক মুনাফা অর্জনের আশায়
কতগুলো ব্যবসায় বা কোম্পানি নিজেদের মধ্যে জোটবদ্ধ হলে তাকে ব্যবসায় জোট বা জোট বলে। এরূপ জোটের মূল উদ্দেশ্য হলো একচেটিয়া বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখা মূল উদ্দেশ্য। এরপরে আসো 6 নাম্বার, যৌথ উদ্যোগ। আচ্ছা, দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে কোনো ব্যবসায় গঠন ও পরিচালনা করা হলে তাকে যৌথ উদ্যোগ ব্যবসা বলে। এরূপ ব্যবসার মূল সুবিধা হলো দেশের অভ্যন্তরে বিদেশি পুঁজি ও প্রযুক্তির সহজ আগমন ঘটে। যেমন চায়না বাংলাদেশ YMSC লিমিটেড, টেক্সওয়্যার BD লিমিটেড ইত্যাদি হচ্ছে জয়েন্ট ভেঞ্চার কিছু কোম্পানি। যৌথ উদ্যোগে ইংলিশে বলে কি জয়েন্ট ভেঞ্চার। তাহলে আমরা কি বুঝলাম যে যৌথ উদ্যোগ হচ্ছে দেশি ও বিদেশি। ধরো আমেরিকা বা জাপানের বা চায়নার কোনো কোম্পানি বলো যে আমি বাংলাদেশের কোনো মালিকের সাথে যোগাযোগ করলো, বাংলাদেশের কোনো উদ্যোক্তার সাথে যোগাযোগ করলো যে আমি তোমার সাথে আমি একসাথে মিলে কি করব, আমি তোমাদের দেশে একটা শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায় গড়ে তুলব। সেক্ষেত্রে সে কি করলো যে আমি পুঁজি দিব, হ্যাঁ, ও বিদেশি পুঁজি নিয়ে আসলো, তার টাকা পয়সা আছে, বাংলাদেশি লোকের টাকা কম আছে, সে পুঁজি নিয়ে আসলো এবং তাদের টেকনোলজিটা অনেক উন্নত, তারা টেকনোলজিগুলো নিয়ে আসলো। এনে বাংলাদেশের যেহেতু শ্রম সস্তা, এখানে জায়গার মূল্য কম, খুব সহজে একটি লোকেশন ভাড়া নিয়ে অল্প ভাড়ায় এখানে কাজ করা যাবে বা শ্রমিকদের মজুরিও কম, সুতরাং তারা বিজনেস করার জন্য বাংলাদেশিদের সাথে একসাথে কি করলো, একটা যৌথভাবে একটা বিজনেস করার জন্য তারা মন স্থির করলো। এরকম দেশীয় ও বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে যদি কোনো ব্যবসা গঠন পরিচালনা করা হয় তখন সেটাকে বলা হচ্ছে কি যৌথ উদ্যোগ ব্যবসায়। এরূপ ব্যবসার মূল সুবিধা হলো যে দেশের অভ্যন্তরে বিদেশি পুঁজি ও প্রযুক্তির আগমন ঘটে। দেশের অভ্যন্তরে কি হচ্ছে যে আমাদের দেশে বাইরের থেকে পুঁজি আসতেছে, অর্থাৎ বিনিয়োগ আসতেছে, পাশাপাশি উন্নত প্রযুক্তিও আসতেছে। এর ফলে কি হচ্ছে, আমাদের দেশে যেমন পুঁজির একদিকে সমাবেশ হচ্ছে, অন্যদিকে নতুন নতুন প্রযুক্তির সম্পর্কে আমাদের দেশের যারা শ্রমিক কর্মীরা আছে, যারা আছে, এরা এই টেকনোলজি সম্পর্কে তারা ধারণা অর্জন করতে পারছে। তাহলে অবশ্যই এই জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে বিজনেস করলে উভয় দেশ কী হয়, লাভবান হয়। ওই উন্নত দেশটা কি হচ্ছে, সেও খুব কম খরচে এখান থেকে ম্যানুফ্যাকচারিং করে তার প্রোডাক্টটি বিভিন্ন দেশে তারা কি করতে পারতেছে, এক্সপোর্ট করতে পারতেছে। তো এরকম কয়েকটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানির নাম হচ্ছে কি চায়না বাংলাদেশ লিমিটেড, টেক্সওয়্যার লিমিটেড, তারপরে তোমার লাফাফ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি আছে সুনামগঞ্জে। এই ধরনের কোম্পানিগুলো হচ্ছে মূলত যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কোম্পানি। এরপর আসো লাস্ট 7 নাম্বার, রাষ্ট্রীয় সংগঠন। রাষ্ট্রীয় সংগঠন কি, দেশের সরকার বা রাষ্ট্র কর্তৃক পরিচালিত নিয়ন্ত্রিত সংগঠনকে রাষ্ট্রীয় সংগঠন বলে। মূলত দেশের জনগণের কল্যাণের জন্য এ ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেমন পানি সরবরাহ, গ্যাস সরবরাহ, চিনি শিল্প, খাদ্য শিল্প, ডাক বিভাগ প্রভৃতি। তাহলে আমরা কি জানলাম যে একটি দেশের সরকার বা রাষ্ট্র কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত সংগঠনকেই রাষ্ট্রীয় সংগঠন বলে, তাই তো। মূলত দেশের জনগণের কল্যাণ সাধনের জন্য এই ধরনের সংগঠনগুলো গড়ে ওঠে। এই সংগঠনগুলোকে রাষ্ট্রের যদি তার নিজেদের মধ্যে না রেখে তারা যদি প্রাইভেট সেক্টর দিয়ে দিত, তাহলে কি হতো, দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টরে এই জনগণকে এই সুবিধাগুলো ভোগ করতে হলো অনেক প্রচুর পরিমাণে তাদেরকে কি করতে হতো, অর্থ দিতে হতো। সেক্ষেত্রে এই রাষ্ট্রের সংগঠন হওয়ার ক্ষেত্রে রাষ্ট্র এখানে ভর্তুকি দেয়, এখানে রাষ্ট্র মূলত জনগণের যাতে কল্যাণ সাধন হয়, জনগণকে এই সুবিধাগুলো দিয়ে থাকে। তো এই ধরনের কিছু সংগঠন যেমন কি আছে, ওই যে তোমার পানি সরবরাহকারী প্রতিষ্ঠান আছে, গ্যাস সরবরাহ, চিনি শিল্প আছে, খাদ্য শিল্প আছে, ডাক বিভাগ আছে। এই সংগঠনগুলো হচ্ছে রাষ্ট্রের সংগঠন, যারা রাষ্ট্রের সংগঠন হিসেবে দেশের জনগণের কল্যাণ সাধন করার জন্য এই সমস্ত সংগঠনগুলো আমরা দেখতে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে টপিকটি ছিল যে সংগঠনের শ্রেণীবিভাগ, আশা করি তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো। এই টপিকটির মাধ্যমে আমাদের দ্বিতীয় অধ্যায় আমরা শেষ করছি। তো আমরা নতুন একটি অধ্যায় নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এই অধ্যায় পর্যন্ত তোমাদের 3য় নাম্বার যে অ্যাসাইনমেন্ট আছে, এই অ্যাসাইনমেন্টগুলো এই অধ্যায়ের এই টপিকগুলোর উপর দিয়ে তোমাদের শেষ হয়ে যাবে। তো আশা করি আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো এবং পাশাপাশি তোমাদের যে বই আছে, বইয়ের পেজ নাম্বার 98-এ তোমাদের এই কোশ্চেনটি আছে। এই কোশ্চেনটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে সৃজনশীল কোশ্চেনও যেমন ইম্পর্ট্যান্ট, নৈবেত্তিক কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটি বিষয়। সৃজনশীল আসতে পারে অংশীদারি ব্যবসা সংগঠন কাকে বলে, পরীক্ষা আসতে পারে যে ব্যবসায় জোট কি বুঝিয়ে বলো, রাষ্ট্রীয় সংগঠন কি, এরকম 1 মার্কের কোশ্চেন তোমাদের আসতে পারে। আবার পরীক্ষায় আসতে পারে নৈবেত্তিকের জন্য যেগুলো আসার মতো বিষয়, যে পরীক্ষা আসতে পারে যে পানি সরবরাহ, গ্যাস সরবরাহ, এটা কোন ধরনের সংগঠন, এটা রাষ্ট্রীয় সংগঠন নাকি যৌথ উদ্যোগ নাকি ব্যবসায়ী জোট নাকি সমবায় সমিতি। পরীক্ষা আসতে পারে যে কার্টেল, এটি কোন সংগঠন আসতে পারে। তারপরে পরীক্ষা আসতে পারে যে তোমার 1996 সালের আইন অনুযায়ী গঠিত কোনটি, অংশীদারি সংগঠন নাকি এক মালিক নাকি যৌথ মূলধন নাকি সমবায় সমিতি। এরকম বিভিন্ন কোশ্চেন তোমাদের এখান থেকে পরীক্ষায় আসতে পারে, সৃজনশীল হোক আর নৈবেত্তিক হোক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো তোমরা তোমাদের পেজ নাম্বার 98 বইয়ের এই যে টপিকটি আছে আজকে যেটা আলোচনা করি, এটা তোমরা একটু আমার সাথে নোট করার সময় তোমরা একটু মিলায় বাসায় স্টাডি করবে। আশা করি তোমরা তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার ধারণা পাবে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত আমাদের লেকচার এখানে শেষ করছি। পরবর্তী লেকচার পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফিজ।